সকলকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সেই লোকসংস্কৃতির ঝুমুর পালার আজকে ঝুমুর পালার পর্ব। এটা দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্ব শোনার জন্য আজকে আমি আহ্বান করছি এবং এটা এটা লোকসংস্কৃতিরই একটা পালা, ঝুমুর পালা। এই ঝুমুর পালার কিছু দিক আমরা আজকে আলোচনা করব। তো ঝুমুর পালা এটা বেশ ঝংকার দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে শুরু হয়। সেই বাদ্যযন্ত্রের ঝংকার শুনে আপনারা বুঝতে পারবেন যে ঝুমুর পালা শুরু হয়ে গেছে। ঝুমুর গানটা এদের উদ্বোধনী এইভাবে একটা দেশাত্মবোধক গান বা এইভাবেই একটা গান দিয়ে ঝংকার দিয়ে শুরু হয়। তার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে তারা ঝংকার দিয়ে এভাবে গান শুরু করে দেয়। এখানে সেই বাদ্যযন্ত্রগুলোকে করা এবং এই বাদ্যযন্ত্রের সঙ্গে এই লোকসংস্কৃতির বা যাত্রাপালার একটা বেশ যোগাযোগ আছে এবং এটা শুনলে মানুষ বুঝতে পারে যে একটা যাত্রাপালার সুর। এটা ইদানিং যাত্রাপালাটা খুব হয় না, তবে আগে শোনা যেত। আসলে এইভাবে তারা উদ্বোধনী সঙ্গীত দিয়ে তারা শুরু করে তাদের এই পালা আর কি। এটা একটা দেশাত্মবোধক গানের আবহ। এই আবহ দিয়ে তারা, এই ভাইব দিয়ে তারা শুরু করে তাদের উদ্বোধনী সঙ্গীত আর কি। এই উদ্বোধনী সঙ্গীতের পরপরই শুরু হয়ে যায় তাদের পালা। সেটা রূপবান পালাই হোক বা সোহরাব রুস্তম হোক বা লাইলি মজনু হোক বা যেটাই হোক, তো প্রথমেই তারা এই দেশাত্মবোধক গান, তবে দেশাত্মবোধক গানের আগেও তারা কিন্তু আসর বন্দনা করে। এই আসর বন্দনাটা বলতে গেলে এটা একটা একটা ধর্মীয় অনুভূতির মতো, যে আসরটা বন্দনা করে নেয়, যে আসরের দিকে সবাই পূর্ব দিকে হয়ে একটা বন্দনা গীত গায়, তারপর উত্তরে এক দিক হয়ে সবাই বন্দনা গীত গায়, আবার দক্ষিণে তারা একটা বন্দনা গীত গায়। এইসব দিকগুলোতে বিশেষ করে কোনো দেখা যায় যে কোনো ধর্মীয় প্রচারের সঙ্গে জড়িত এমন ব্যক্তিত্ব, পীর, আউলিয়া তারা নাম নেয়। এভাবে নাম নিয়ে তারা তার প্রশংসা করে পূর্ব দিকে কোনো আউলিয়ার নাম নেয়, উত্তর দিকে কোন আউলিয়া আছে বা পীর আছে তার নাম নেয়, তারপর এই দক্ষিণে সে বন্দনা করে, সে তারা সেই হজরত শাহজালাল যে পীর আছে সেই পীরের নামে তারা করে, তারা তার নাম নিয়ে বন্দনা করে। আর যখন পশ্চিমে বন্দনা করে সেটা হচ্ছে এরকম যে পশ্চিমেতে বন্দনা করি
আল্লাহ নবীর নাম, তাহার নামে জানাই সালাম, হিন্দুকে নমস্কার। যাই হোক, এরকম করে তারা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এরকম পশ্চিম দিয়ে তারা শেষ করে তারপরে চলে আসে একটা দেশাত্মবোধক গান। সেই দেশাত্মবোধক গানের পরে তারা তাদের মূল পালাতে চলে যায় আর কি। মূল পালাটা যেটাই হোক, সেই পালাতে চলে যায় তারা। সেই মূল পালাটার জন্য দেখা যায় যে সেখানে সেটা লাইলি মজনু হতে পারে, বা সেটা হতে পারে হচ্ছে মানে লাইলি মজনু, তিলেক তারা, সোহরাব রুস্তম, যে কোনো পালা হতে পারে। মনে করা যাক আজকে আমরা একটু শুনবো হচ্ছে সেটা ওই সেই রূপবান পালা, সেই সবার পরিচিত বাড়ির ওই না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো আমার ধাইমা, ধাইমা গো। 12 দিনের শিশুর শনে গো, ও ধাইমা কিসের বাদ্য বাজে গো আমার ধাইমা, ধাইমা গো। আমরা একটু পালা গানটা একটু শুনি, দেখা যাক কি রকম হয়। আসলে তারা এই যে পালাগান যে শুরু করে, পালাগান যখন শুরু হয় এরকম পালাগান দেখা যায় যে সাধারণত ঝুমুর পালাগান ক্ষেত্রে মানে গান বেশি, মানে গান সর্বস্ব, মানে ডায়লগ কম, মানে কথোপকথন কম, মানে কথোপকথনের চেয়ে মানে ডায়লগের চেয়ে গান বেশি। মানে একটু কথার পরেই দেখা যায় যে তারা মানে এরকম তারা দেখা যায় যে ওই শুরু করে দেয় হলো মানে গান, একটু ডায়লগ হলো তারপরে গান। বিশেষ করে এই রূপবান পালাটা একটা বেশ মানে ট্রাজিক আর কি, মানে মানে দুঃখ দুঃখ ভাব বেশি। প্রত্যেকটা গানই আসলে সেই 12 মাসের শিশুর সঙ্গে সেই রূপবানের বিয়ে, এটা সত্যিকার অর্থেই একটা মানে পরিণতিটা একটা একটা দুঃখজনক। এই দুঃখজনক পরিস্থিতিটা কেউ যেন মানে সইতে পারছে না, সেই জন্য সেই রূপবান সেই কষ্টে, মনের কষ্টে সেই গান কেঁদে কেঁদে সে মঞ্চে সেই গানটা গাচ্ছে আর কি। এবং তার সেই গানের সঙ্গে দেখা যাচ্ছে সবাই সেই ভারাক্রান্তভাবে তার তার সেই সমস্যাগুলো তার দেখছে, মানে মানে সবাই যেন অভিনয়ের সঙ্গে একদম মিশে যায়। তবে এই ঝুমুর পালা গানের সঙ্গে গ্রামে যারা জড়িত ছিল, যেহেতু এই মানে ঝুমুর পালা গানটা এটা কিন্তু লোকজ, মানে সেই মানে আদিকাল থেকে মুখে মুখে এগুলোর কিন্তু পাণ্ডুলিপি মানে লিখিত আকারে পাওয়া যায় না অনেকটা, দেখা গেছে এগুলো মুখে মুখেই চলে আসছে, মানে বংশ পরস্পরায় বা বড়দের কাছ থেকে শুনে 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 তারা এইভাবে এই পালা গানগুলো, তারা পালা গান, তারপরে হচ্ছে মানে অনেক আছে যেমন হচ্ছে পুঁথিপাঠ, এই পুঁথিপাঠ এগুলোও কিন্তু তারা মানে করে। তারপরে হচ্ছে বাহাস, এই বাহাসগুলো কিন্তু লেখা থাকে না, মানে এক পক্ষ আর এক পক্ষের সঙ্গে যে বাহাস করে প্রতিযোগিতা করে সেটাও কিন্তু তারা ওই মানে লিখে
লিখিত আকারে পায়নি, এই মুখে মুখেই চলে আসছে। তার কাজে এই ঝুমুর পালার সঙ্গে এটা মানে লোক সংস্কৃতির একটা বেশ যোগ আছে, যেটা আধুনিক যাত্রা পালার সঙ্গে কিন্তু নেই আর কি। এটা স্পষ্ট করে বলা যায় আধুনিক যাত্রা পালাগুলো অনেকটা মডার্ন, বেশি পোশাকি, তারপর মানে তাদের অনেকটা আধুনিকত্ব আর কি। কিন্তু মানে এই মানে লোক যেগুলো ঝুমুর পালা সেগুলো একটু আলাদা রঙের হয়। তবে এই ঝুমুর পালার সঙ্গে যারা জড়িত গ্রামাঞ্চলে, এরা সাধারণত কিষাণ বা মজুর শ্রেণীর। এই কিষাণ মজুর শ্রেণীর এরাই দেখা যায় যে ঝুমুর পালা গানের সঙ্গে জড়িত। এই ঝুমুর পালা গান এরা রিহার্সাল করে, সেই রিহার্সাল করে দিনের পর দিন রিহার্সাল করে তারপরে সেটা মঞ্চস্থ করে আর কি। তো দেখা যায় যে তারা গরিব হলেও তারা এই সাধারণ একটা মানে তারা আশেপাশের জিনিস দিয়ে যেমন হচ্ছে মানে মানে সাধারণ কাপড়, সেটা হয়তো সেলাই করে নিয়ে এটা হয়তো বাদশার ড্রেস বা রাজার ড্রেস, তারপর নায়কের ড্রেস তারা বানাচ্ছে। তারপর দেখা যাচ্ছে যে রাজার জন্য মুকুট বানানোর জন্য দেখা যাচ্ছে যে তারা ওই সিগারেটের যে প্যাকেট আছে, ওই সিগারেটের প্যাকেটের ভিতরে যেমন একটা অ্যালুমিনিয়াম ফয়েল আছে, মানে যেটা মানে রাং আর কি, রাং তাবা হয়, মানে যেটা চকচক করে আর কি, মানে সিগারেটের ভিতরে থাকে। যেমন আগে দেখতাম যে বিস্টল সিগারেট প্যাকেট বা স্টার সিগারেটের প্যাকেটের ভিতরে যে ইয়ে থাকতো, রঙিন যে অ্যালুমিনিয়াম ফয়েল থাকতো, এগুলোকে তারা ওই মুকুট তৈরির কাজে ব্যবহার করতো, বা ড্রেসের সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন জায়গাতে তারা লাগিয়ে দিয়ে মোটামুটি রাজার ড্রেস, মানে রাজা বাদশার ড্রেস বানাতো, নায়কের ড্রেস বানাতো, কোনো রোমান্টিক চরিত্রের জন্য তারা ড্রেস বানাতো। এইরকম করে তারা সাধারণ সাদামাটা জিনিস দিয়েই তারা রাজা সাজত, সেই কেউ রানী হতো, এইভাবে তারা অভিনয় চালিয়ে যেত। তারা বিভিন্ন ধরনেরই অভিনয় করত, সেগুলো দেখা যায় যে কতগুলো দুঃখের, মানে চরিত্রটাই দুঃখের। তারপর দেখা যাচ্ছে কোনোটায় দেখা যায় যে খুব রোমান্টিক, বিশেষ করে মানে দেখা যায় যে লাইলি মজনু, এইসব লাইলি মজনু পালাটা বেশ রোমান্টিক, যে মজনুর চরিত্রে অভিনয় করে, তার মানে সেই নায়িকী ভাব, সে নায়কের মতো পোশাক, এই পোশাকগুলো তারা খুব সাধারণভাবে আশেপাশ থেকে তারা ম্যানেজ করে তারা অভিনয় করত। তো তাদের দেখেছি আমরা যে তারা মানে দিনের বেলা তারা কাজ করত মাঠে। হয়তো তাদের কোনো প্রাচুর্য ছিল না, গ্রামে থেকেও তাদের ছিল না মানে গোয়ালে গরু বা গোলায় ধান, পুকুরে মাছ, এগুলো তাদের ছিল না। তারা গ্রামের এরকম ধনিক বা এরকম সচ্ছল শ্রেণীর ছিল না, কিন্তু তাদের মধ্যেও এই সাংস্কৃতিক ভাবনা বা এই যে মানে যে সংস্কৃতি চিন্তা, এই তাদের যে পালাগান, তাদের যে এই যে মানে বিভিন্ন পালাগান গাওয়ার যে তাদের মানে চর্চা, এই চর্চাগুলো বেশ প্রশংসনীয় ছিল সেই সময়ে আর কি। তো তারা অবাক হতাম যে লোকটা দিনের বেলায় দেখা যেত যে সেই মানে মানে বাঁশের যে ব্যাঙ আছে, এই ব্যাঙে করে তারা রোদের মধ্যে দেখা যাচ্ছে যে ধান কাটছে, ধান কেটে সেই 16 দুগুণে 32 আটি, সেই 32 আটির ভার, সেই ধান কেটে তারপর যে জমির মালিক তার বাড়িতে এসে সে ধান রেখে সে ধানগুলো আবার বাড়ি দিয়ে সে ধানগুলো তাদেরকে বুঝিয়ে দিয়ে তারা বাড়ি যেত। বাড়ি যেয়ে তারপরে রেস্ট নিত, একটু গোসল টোসল করে রেস্ট নিয়ে আবার সেই রাতের 9টা বা 10টার দিকে তারা আবার সেই রাজা সাজত, কেউ বাদশা সাজত, কেউ নায়ক হতো। অবাক মনে হয়নি যে দিনের বেলা যখন আমরা তাকিয়ে থাকতাম
যে বাপরে এই লোকটা এই রাতের বেলায় কি রাজার অভিনয় করলো, আর দিনের বেলায় সে একটা মজুর, সে একটা দিন মজুর। কিন্তু যখন সে অভিনয় করত তখন বোঝা যেত না সে দিন মজুর, মনে হতো সত্যি সে একজন রাজা। সে মঞ্চের তার দখলে, সে আমরা যে গ্রামের এতগুলো লোক ওখানে তাকে তাকিয়ে দেখছি, কিন্তু সেই মুহূর্তে সে আমাদের সামনে ঠিকই অভিনয় করছে সে একজন রাজা। কিন্তু সে যে একজন নায়ক, সে একজন মুঠে মজুর, এটা তার অভিনয়ের মাধ্যমে বোঝা যেত না। তার মুখের হাসি, তার সেই অভিনয় চাঞ্চল্য, তার অভিনয়ের যে বাস্তবতা, সেই বাস্তবতা দিয়ে ফুটে তুলত। সে মানুষের মনকে প্রাণ ঢেলে তার অভিনয় দক্ষতা দিয়ে মানুষকে সে ভুলিয়ে রাখত। এগুলো সত্যিই মানে মানে ভুলবার মতো না। মানে এই বিশেষ দিকগুলো আমাদের এখনো মানে অবাক লাগে, যে তাদের মনের যে সাংস্কৃতিক ভাবনাগুলো সেগুলো সত্যিই প্রশংসনীয় আর কি। তারা অনেক ধরনের পালা করত, অনেক ধরনের পালা। বিশেষ করে যেমন একটা পালার কথা বলা যেতে পারে, এই পালাটা হচ্ছে এজিদ কারবালা। এই এজিদ কারবালা পালাটা আমরা দেখেছি, এখানে কিছু মানে মানে ভয়ানক ধরনের অভিনয় হয়। সেখানে সেই তরবারি বের করে সেই সেই প্রিয় নবী হযরত মুহাম্মদের সেই নাতি ইমাম হাসান, সেই ইমাম হাসানকে যখন সেই মানে এজিদ বাহিনীর সেই পাষাণ্ড সীমার যখন তাকে হত্যা করার জন্য, তাকে বধ করার জন্য, তার মাথা মাথা মোবারক সেটা কেটে নেওয়ার জন্য যখন তার বুকের উপর যখন চড়াও হয়ে যায়, তখন দৃশ্যগুলো খুব ভয়ঙ্কর ছিল। আর এই দৃশ্যের সঙ্গে যেগুলো মিউজিক বাজত, সেই মিউজিকগুলো মানে আমাদেরকে মনে হচ্ছে একটা হরর ব্যাপার, একটা ভয়ঙ্কর একটা ব্যাপার, যে সবাই ভয় পেত যে কি হচ্ছে, এই তো ইমাম হাসানকেই তো তারা মানে জবাই করবে, এটা কেমন, মানে সব আমরা ভয় পেয়ে যেতাম। তাদের অভিনয়ের এত বাস্তবতা দেখাতো, এটা সত্যি মানে ভয় লাগতো। তারা মানে আমি একটা গল্প শুনেছি, আমার এক এলাকার এক বয়োজ্যেষ্ঠ এক ভদ্রলোকের কাছ থেকে শুনেছি, যে উনি কোনো জায়গায় এই এজিদ কারবালা পালাটা দেখার জন্য উনি গেছেন। যাওয়ার পরে দেখেন যে এই পাষাণ্ড সীমা, এই তৃষ্ণার্ত ইমাম হাসানকে যখন সে এইরকম তার কাল্লা ছেদ করার জন্য তরবারি নিয়ে যখন তার বুকের উপর যখন চাপিয়ে বসে, তখনই একটা লোক সে করেছে কি, ওই বাঁশের যে বাইং আছে, যেটাতে ওই ধান পাট নিয়ে যায়, এরকম বাইং দিয়ে ধান পাট নিয়ে যায়, ওই বাইং দিয়ে বাড়ি এরকম করে মাঠ বাড়ি দিয়েছে। বাড়ি দেওয়ার পরে ওই লোকটা যে সীমারের চরিত্রে অভিনয় করছে, সেই সীমার ওখানেই সে আহত অবস্থায় সে পড়ে যায় আর কি। তার অভিনয়টা এত বাস্তবমুখী ছিল, তার হিংস্রতা এতই প্রবল ছিল যে এত বাস্তবমুখী অভিনয় করেছিল যে তাকে একজন লোক একদম বাইং দিয়ে বাড়ি দিয়ে তাকে আহত করে মঞ্চে এসে আহত করে রেখে দেয়। তো পরবর্তীতে শোনা যায় যে এই লোকটা যে সীমারের চরিত্রে অভিনয় করেছিল, তার বাদবাকি জীবনটা সে পঙ্গু হয়ে সে কাটিয়ে দেয়। তাহলে কাজেই তাদের যে অভিনয় দক্ষতা ছিল, এই অভিনয় দক্ষতা সত্যি প্রবল। তারা অভিনয়ের সঙ্গে একদম মিশে যেত। অভিনয়ের ক্ষেত্রে একটা কথা বলা হয়, সে কথাটা হচ্ছে যে হোল্ড দ্য ক্যারেক্টার,
and you should do nothing. Hold the character and you should do nothing. মানে চরিত্রটাকে তুমি ধরো, আর তোমার কোনো কিছু করা উচিত হবে না। মানে চরিত্রটাকে ধরলেই, অন্তরে ধরলেই, তারপর এমনিতেই তোমার হাত, তোমার কথা, তোমার মুখ, তোমার চোখ, সব কিছু অভিব্যক্তি ফুটে উঠবে। তাহলে চরিত্রটা মনে ধরলেই মানে তখন এক্সপ্রেশনটা অলরেডি চলে আসবে। তখন হাতটা আমি কোথায় রাখবো, ডান দিকে না বাঁ দিকে হাত রাখবো, না এইভাবে মানে আচমকা কেমন যেন কেউ বাঁকা হয় মঞ্চে দাঁড়িয়ে থাকে, এরকম এটা কি জন্য হয়? এটা আসলে চরিত্রটা যখন সে মানে মনে ধারণ করতে না পারে তখন আনইজি হয়, আনইজি ফিল করে। আনইজি ফিল করার ফলে দেখা যায় যে সে দাঁড়িয়ে আছে একটা মানে ভিন্নভাবে দাঁড়িয়ে আছে, অভিনয়ের সঙ্গে সম্পৃক্ত লাগে না, অর্থাৎ তার ভঙ্গিমা হয় না। তাহলে অভিনয়ের সঙ্গে একটা মিশে যাওয়ার একটা যে ব্যাপারটা আছে, এটা আমরা দেখেছি যে এই গ্রামের এই সাধারণ এই মানে অশিক্ষিত, লেখাপড়া জানে না যে মানুষটা, সেই মানুষটা এত সুন্দর প্রাঞ্জলভাবে সে ফুটে তুলছে তার অভিনয়টা, সেটা সত্যি গ্রামের মানুষকে সে তাক লাগিয়ে দেয়। সেই রূপবান যখন সে গান গাচ্ছে, সে করুণ গানগুলো এত সুন্দরভাবে গাচ্ছে, একদম চোখের তার অভিনয়ের সময় সে সত্যিই তার চোখের জল বেরিয়ে যাচ্ছে, চোখ দিয়ে একদম ফোঁটা ফোঁটা জল পড়ছে। এদিকে মানুষও দেখা যায় যে, আমি তো দেখতাম যে এক পাশে মেয়েদের জন্য মানে বসার জায়গা থাকতো, মোটামুটি একটা হালকা পাতলা একটা বাঁশের একটা হালকা পাতলা ঘিরনি দিয়ে রাখতো, আর এক পাশে মানে পুরুষরা থাকতো। দেখা যেত যে অনেক মেয়ে কাঁদছে সেই মানে রূপবানের চরিত্র দেখে। তারপর এইসব পালাতে দেখা যেত শুধু দুঃখের নয়, রোমান্টিক চরিত্র থাকতো। যেমন রোমান্টিক পালা, যেমন হচ্ছে ওই মানে রোমান্টিক পালাটা যেমন হলো, যেমন ইউসুফ জুলেখা আছে, তারপর হলো যে মানে মানে এটা বলবো কি, মানে সেগুলোতে দেখা যায় রোমান্টিকগুলো, সেগুলো সব আর কি, এই রোমান্টিক পালাগুলোতে দেখা যায় যে নায়কের চরিত্রে যারা অভিনয় করে, মানে সত্যি যেন তারা এই নায়কের চরিত্রে একদম মিশে যায়। মানে সেই নায়ক মনে হবে যে সত্যিই সে নায়ক, সে মাথায় সে সুন্দর সেই মুকুট পরেছে, তারপর তার তরবারি, সেই তরবারি বের করছে, তারপর সেই তরবারি বের করে সে সুন্দর কথা বলছে, ছন্দে ছন্দে কথা বলছে, তারপর সে কখনো সেই তরবারি বের করে যুদ্ধ করছে, তার প্রতিপক্ষের সাথে যুদ্ধ করছে। মনে হয় না যে এই মানুষটা তার অভাব আছে, তার মানে দুবেলা খাবার ঠিক মতো নেই, এটা তার হাস্যোজ্জ্বল সেই অভিনয়ের রোমান্টিকতা। সেই অভিনয়ের রোমান্টিকতা দেখলে মনে হবে না যে সে নায়ক না, সে মনে হচ্ছে যে আমাদের সামনে একটা মডেল, একটা নায়ক। আসলে এই কতগুলো পালা, সেই পালাগুলো আমাদেরকে মনে করে দেয় তাদের অভিনয় দক্ষতা বা অভিনয় শৈলীগুলো কত প্রবল ছিল। তো আমরা যে প্রোগ্রামগুলো দেখতাম, যে লাইভ প্রোগ্রাম, সরাসরি নায়ক দেখতেছি, সরাসরি আমরা রাজাকে দেখছি, বাদশাকে দেখছি, তাদের একটা পোশাকি ঢং এসব দেখে আমাদের একটা এই লাইভ অনুষ্ঠান দেখে আমাদের একটা মানে আলাদা অনুভূতি কাজ করত। কিন্তু আফসোস লাগে যে বর্তমানে এই লোকসংস্কৃতির এই যে গ্রামীণ যে এই পালাগুলো আর হয় না। এটা সত্যি দুঃখজনক, এই পালাগুলো হয় না। এই পালাগুলোর জন্য আমাদের যে পৃষ্ঠপোষকতা দরকার, তাদেরকে যে তাদের সচ্ছলতা দেওয়া দরকার, বা তাদেরকে প্রোগ্রাম করতে দেওয়া দরকার। মানে আসলে পালাগুলোই আর হয় না, পালা মঞ্চায়নই হয় না। এই পালাগুলোর মানে শিল্পীগুলো তারা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। তারা যে একটা
মানে একটা শ্রেণী ছিল, যে একটা শিল্পী শ্রেণী, যে যাত্রাপালার শিল্পী বা ঝুমুর যাত্রাপালার শিল্পী একটা দলই ছিল। বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে এইসব দলগুলো ছিল। তাদেরকে হায়ার করে নিয়ে আসতো, এক গ্রাম থেকে আরেক গ্রামে হায়ার করে নিয়ে আসতো, তাদেরকে নিয়ে এসে তাদের মেহমানদারি করে তাদেরকে দিয়ে সেই পালাগুলো অনুষ্ঠান হতো। এগুলো সত্যি সুন্দর। এগুলো এই যে আমাদের যে কামিং জেনারেশন যারা, এই বাচ্চাগুলোদেরকে বোঝানো যায় না যে তখনকার এই পালাগুলো কত সুন্দর ছিল আর কি। তারা মানে এখন ব্যস্ত হলো একটা আকার সংস্কৃতির নিয়ে ব্যস্ত। মানে দেখা যায় যে তারা একটা এই চারকোনাকার একটা ডিভাইস, এরকম একটা ডিভাইস, একটা হয় মোবাইল বা হয়তো একটা আইপ্যাড অথবা একটা স্মার্ট টেলিভিশন। সেই স্মার্ট টেলিভিশনে তারা দেখে, তারা কি দেখে, তাদের মোবাইলে দেখে, তারা হয়তো গেম খেলে, টম অ্যান্ড জেরি দেখে, না হলে যা মনে চায় তাই দেখে। কিন্তু তারা বঞ্চিত, সত্যিকার অর্থেই বঞ্চিত যে এইরকম যে লোক সংস্কৃতির যে মানে একটা লাইভ প্রোগ্রাম, যে সরাসরি তারা মানুষকে দেখছে, যে মানুষকে দেখে যে তারা অভিনয় দেখছে চোখের সামনে। রাধা সেজেছে, তারপরে রানী সেজেছে চোখের সামনে, তারপরে নায়ক সেজেছে, এটা মানে তারা দেখতে পাচ্ছে না। সেই রোমান্টিক নায়কটা দেখতে কেমন, সেই রূপকথার নায়কটা দেখতে কেমন, তার পোশাকটা কেমন, এগুলো তারা দেখতে পাচ্ছে না। তারা গ্রামে এখন মানে এইচডি কোয়ালিটির ডিশ চলে গেছে, তারপরে অনেক গ্রামে ওয়াইফাই চলে গেছে। ওয়াইফাই যে সেখানে তারা দেখছে কি, তারা বিভিন্ন ইউটিউব কন্টেন্ট দেখছে, মানে বিভিন্ন প্রোগ্রাম দেখছে তারা। মানে সোজা কথা, তারা সম্পূর্ণ একটা ভার্চুয়াল জগতে, একদম সম্পূর্ণ একটা পর্দায়, মানে চোখের সামনে যে পর্দা আছে এই পর্দা নিয়ে ব্যস্ত। কিন্তু বাস্তব জগতে যে একটা অভিনয়, এই অভিনয়টা তারা দেখতে পাচ্ছে না। যার ফলে এই লোকসংস্কৃতি যেমন হারিয়ে গেছে, এই শিল্পীগুলো হারিয়ে গেছে, আমাদের পৃষ্ঠপোষকতা নেই। তারপর যথেষ্ট এই দলগুলো মানে যখন অনুষ্ঠান হবে তার জন্য যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এগুলোর দরকার আছে, মানে অনেক ব্যাপার আছে আর কি। তাদের আর্থিক নিরাপত্তার দরকার আছে। সব কিছু মিলিয়ে এই পৃষ্ঠপোষকতার অভাবে এই যে পালাগুলো বা লোকসংস্কৃতির বিভিন্ন ধারাগুলো, এগুলো হারিয়ে যাচ্ছে আর কি। যে সত্যিকার অর্থেই আমাদের প্রজন্ম এটা বঞ্চিত হচ্ছে আর কি। এর ছাপটা সরাসরি চলে গেছে আমাদের পুরো সাংস্কৃতিক কাঠামোতে চলে গেছে। চারদিকে যেন একটা সাংস্কৃতিক দৈন্যতা, আমাদের সব কিছুতেই একটা দৈন্যতা চলছে। সেই গান, পুঁথিপাঠ, পালা গান, সব কিছুতেই যেন একটা দৈন্যতা। এগুলো সব কিছু হারিয়ে গেছে। এখন দেখা যায় সেগুলো এখন কিছু রেকর্ড করা, এগুলো ইউটিউবে আছে, তারপর এইসব জায়গাতে খুঁজতে হয়, কিন্তু বাস্তবে পাওয়া যায় না। তো এগুলোকে পৃষ্ঠপোষকতা করলে দেখা যাবে যে আবার সেই সুদিন চলে আসবে, আবার সেই শিল্পী তৈরি হবে, তারা আবার সেই মঞ্চে আসবে, আবার সেই রাজা দেখতে পারবো, আবার আমরা সেই নায়ক দেখতে পারবো, সেই নায়ক দেখবো, রাজা দেখবো, বাদশা দেখবো, তাদের সেই কৌতুক দেখবো, তারা আমাদেরকে হাসাবে, আমাদেরকে কাঁদাবে, আবার সেই ফিরে আসবে আমাদের সংস্কৃতির সেই হারানো জগৎ। তো এই বলে আজকে এই লোকসংস্কৃতির হালচাল নিয়ে যে কথা, এই কথা আজকের মতো শেষ করলাম। আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ।